ডাক্তার রাকিব বেশ কিছু কথা বলেছেন, এবং যেগুলো আমি যদি একটুখানি প্রশ্নটা আপনাকে ভিন্নভাবে করি, অর্থাৎ এই যে দীর্ঘ আলোচনা আমরা করলাম, ঐকমত্য কমিশনের যে আলাপগুলো হলো এবং যে বিষয়ে সংস্কার কমিশনগুলো গঠিত হলো, মানে আপনার অবজারভেশন, আপনি যেহেতু রাজনীতি বিশ্লেষক এবং উন্নয়ন অর্থনীতিবিদ, সেই জায়গা থেকে প্রশ্ন করি, অনেকগুলো কমিশন তো আরো গঠিত হতে পারত, যেমন শিক্ষা কমিশন, যেটা নিয়ে আসলে আন্দোলনের মূল জায়গা, এবং আজকেও আমরা দেখছিলাম যে লটারি ব্যবস্থা বাতিল হয়ে গেল এবং নতুন করে হয় নাই, মানে বলছে মানে প্রস্তাবিত হয়েছে এবং সেটি থেকে আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। মানে আমি জাস্ট ছোট উদাহরণটা দিলাম যে এইরকম অনেকগুলো জায়গা আছে, নারী কমিশন হওয়ার পরেও সেটি আসলে আলোর মুখ দেখলো না। এবং উনি যেটি আরেকটা কথা বলেছেন যে এই যারা আলোচনা করলেন পুরোটাই আসলে জনগণের প্রতিনিধিত্ব করে কিনা। এখনকার সংসদের দিকে যদি আপনি তাকান, যে যারা খুব ভোকাল ছিলেন তাদের কোনো প্রতিনিধিত্ব নেই, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাহলে জনগণের কথা যে বলা হচ্ছে, জনগণের অভিপ্রায়, জনগণের প্রতিনিধিত্ব, মানে এটি এই মুহূর্তে যে সংস্কার আলোচনাগুলো আমরা করেছি এবং সেগুলো জনগণের কাছে পেশ করা হয়েছে, জনগণের অভিপ্রায় তো আমরা বুঝেছি ওই গণভোটের মাধ্যমে। গণভোট বাংলাদেশে প্রথম হয় নাই, যে রমনা গণভোট করেছেন, তো গণভোটের মাধ্যমে জনগণের অভিপ্রায় কিন্তু আমরা অলরেডি নিয়েছি। সো এখানে আর জনগণকে প্রতিনিধিত্ব করে কিনা এই প্রশ্নটা আমার মনে হয় এই মুহূর্তে করাটা কিছুটা হলেও অবান্তর। কারণ জনগণের যে প্রতিনিধিত্ব করে, জনগণের আমি সংস্কারের কথাই বলছি। জনগণের প্রতিনিধিত্ব করার তো দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন, এটা হচ্ছে পরোক্ষভাবে জনগণকে রিপ্রেজেন্ট করা। আর গণভোট হচ্ছে প্রত্যক্ষভাবে জনগণের রায় আমরা পেলাম। তো জনগণের প্রত্যক্ষভাবে আমরা রায় পেলাম যে জনগণ এই সংস্কারগুলোর পক্ষে, জুলাই সনদের যে সংস্কারগুলো আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট, আপার হাউস সহ এইগুলোর পক্ষে। সো এখানে জনগণের রায়টা আমরা পেয়ে গেছি। সো এখানে যারা আগে প্রতিনিধিত্ব করছে বা উনি বলছেন লাফালাফি করছেন, আসতে পারেন না সংসদে, আমার মনে হয় না ওটা কোনো কিছু ম্যাটার করে। এখন দেখেন, উনি অনেকগুলো পয়েন্টে কথা বলেছেন। যে একটা বলেছেন যে শাসক ন্যায় পরায়ণ হইলে আসলে আইন অনর্থক। আমি এগ্রি করি, টু সাম এক্সটেন্ট ট্রু, কিন্তু শাসক ন্যায় পরায়ণ কিনা এইটা আমরা কিভাবে বুঝবো, বা তার মধ্যে কি আছে তার মনের মধ্যে, এই মানে বেনিফিট অফ ডাউট আমি তাকে কিভাবে দিব? এই জন্যই তো আমরা শাসক যে ন্যায়পরায়ণ, শাসকও অন্যায় করতে পারেন বা অন্য পথে চলে যেতে পারেন, এগুলা দুনিয়াতে ঘটে দেখেই তো আমরা লিখিত এইসব প্রস্তাবনার মধ্যে আসি, আমরা কমিটমেন্টের জায়গায় আসি, আইন থাকে, সংবিধান থাকে। তো শাসক ন্যায়পরায়ণ বলে আমি বিএনপি বা তারেক রহমানকে ন্যায়পরায়ণ, সো আমার এখন সংবিধানে এগুলো দরকার নাই, এটা আমি মনে করি না। কারণ ওনাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। কারণ ওনারা কতটুকু কমিটমেন্টের উপরে থাকবেন, এটা তো সালাউদ্দিন আহমেদ সাহেবের নির্বাচনের আগের বক্তৃতা আর পরের বক্তৃতা আমরা দেখতেছি যে ওনারা ন্যায়পরায়ণ থাকতে পারছেন না ওনাদের নিজেদের কথার উপরে। তার মানে আমার এখানে এই আইডিয়ালিস্টিক কথা দিয়ে আসলে লাভ নাই যে ন্যায়পরায়ণ হলে আমার সংবিধান বা আইন এগুলো অনর্থক। আমার দরকার আছে যতটুকু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যায়। 5 আগস্টের পরে যদি সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে শহীদ মিনারে সংসদে শপথ নিতে হয়তো ভালো হতো, কিন্তু সেটা হয় না। এটা নিয়ে কথা বলে লাভ নাই, হলে ভালো হতো আমি মনে করি। কিন্তু কেন হয় না এটা নিয়ে নানান কথা আছে, কাদের কারণে হয় নাই। এই যে রাষ্ট্রপতিকে পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারলাম না, কাদের কারণে পারলাম না? রাষ্ট্রপতি সম্প্রতি কালের কণ্ঠে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিএনপি আমাকে শেল্টার দিয়েছে। তো বিএনপি শেল্টার দেওয়ার কারণে তো অনেক কিছু এরকম করে চেঞ্জ করা সম্ভব হয় না, যেহেতু সংবিধানকে ধারণ করে। না না, সংবিধানকে ধারণ অধারণের কথা তো বলছি না, আমি বলছি যে এই যে এই অনেক কিছু সংস্কারের মধ্যে বা অনেক বাধা বিপত্তি আসছে, সেটা তো বিএনপির পক্ষ থেকে হয়েছে। রাষ্ট্রপতিকে চেঞ্জ করার ঘটনা বিএনপির কারণে হয় নাই, গণভোট আগে হওয়ার কথা ছিল, বিএনপির কারণে হয় নাই। নানান সময়ে বিএনপি যেটা দাবি করেছে সেটাই বাস্তবায়ন করতে হয়েছে, কারণ বিএনপি বড় দল, সো বিএনপির কথাই শুনতে হয়েছে, সে কারণে অনেক কিছু সম্ভব হয় না। এখন কথা হচ্ছে বিএনপি রাইট ট্র্যাকে আছে কিনা। আমি মনে করি না বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের এই আলোচনাটা একটুখানি আপনার কাছে করি। মানে রাষ্ট্রপতির সাথে যখন দেখা হলো, তার মানে এই জুলাই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার হিসেবে যারা দাবি করেছে, মানে ছাত্র জনতা বা বিশেষ করে জামাত ইসলামী বড় রকমের একটা কি বলা যায় প্রধান হিসেবেও তারা দাবি করেছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এখন যেটি আমি শুনছি যে ডে ওয়ান থেকে আসলে বিএনপি যা চেয়েছে সেটাই হয়েছে। এখন এর দায় আপনি অন্তর্বর্তী সরকারকে কেউ না 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 ডেফিনেটলি ডক্টর ইউনূস সাহেবকে কেউ দেয় না, কিন্তু বিএনপির উপর দায়টা পুরোটা। ডক্টর ইউনূসের সরকার যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না, ওনারা আসছেন জনগণের অভিপ্রায়ে, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, ফেসিবাদ বিরোধী শক্তি যারা, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য শক্তি, তাদেরকে গুরুত্ব দিয়েই তাদেরকে চলতে হয়েছে, খুব স্বাভাবিক। তো বিএনপি ওখানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল, বিএনপিকে ডিনাই করে ওনারা করে ফেলবেন এরকম তো। কিন্তু আগস্টের শুরুর দিকে যদি আপনি চিন্তা করেন, 5 আগস্টের পরে সেই সময় ছাত্ররা যা বলতো, ওই নেতৃত্ব তাদের কিন্তু প্রভাব ছিল, কারণ তাদের নেতৃত্বেই যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, ডেফিনেটলি
আলটিমেটলি জনগণও তাদের সেই নেতৃত্বটা মেনে নিয়েছিল সে সময়, বিএনপিও মেনে নিয়েছে। এটা আমি দ্বিমত করি তাহলে না। এখন ওইটার ধারাবাহিকতা যদি আপনি ভুলও ধরেন তাহলে এই ধারাবাহিকতা তো থাকবেই। না এখন রাষ্ট্রপতিকে যে সরানো যায় না, যাই হোক, এটা নিয়ে আর এখানে কথা বলতে চাই না। আমি বলতে চাচ্ছিলাম যে পয়েন্টটা মেক করতে চাই, যে বিএনপি নানান সময় এটা করেছে। এখন ধরেন গণভোটের আগে, নির্বাচনের আগে বিএনপি কিন্তু জনগণের কাছে গণভোটের পক্ষেই গিয়েছে। এখন এটাকে যদি রাকিব ভাই কৌশল বলেন, যে কৌশল, দেখেন রাজনৈতিক কৌশল নিতে পারেন ওনারা, বিভিন্ন পলিসি দিতে পারেন, বিভিন্ন প্ল্যান করতে পারেন, কিন্তু কৌশল মানে প্রতারণা না। যে আমি জনগণকে বললাম আমি সংস্কার করব, গণভোটে হ্যাঁ ভোট দেন, আমি গণভোটের পক্ষে। আপনি গণভোটের পক্ষে ছিল বিএনপি, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চেয়েছে, এখন এসে জুলাই সনদে গণভোটের হ্যাঁ পক্ষে চাইছে, আদেশে চাই না। কিন্তু এখন এসে আপনি বলতেছেন যে এখন এসে বলতেছেন গণভোটই অবৈধ। আমি অবৈধ বলি না, আপনি বলেন নাই, মানে বিএনপির লোকেরা বলছে, গতকালও যে নীলুফা চৌধুরী মনি বলেছেন যে গণভোট অবৈধ, কি না জিতলেই কি কিছু যায় আসে না। গণভোটকে আপনি তাহলে এই অবৈধ জিনিসের পক্ষে আপনি কেন ক্যাম্পেইন চালালেন সে সময়? তাহলে আপনি জনগণের কাছে সনদের পক্ষে হ্যাঁ চালাইছেন না, কিন্তু না, গণভোটে আপনি গণভোটে হ্যাঁ দিতে বলছেন, গণভোটে যদি অবৈধ হয় তাহলে গণভোটে আপনি হ্যাঁ ভোট চাইলেন কিভাবে? তাহলে তো আপনি ভুল করছেন। তাহলে তো ডক্টর শিবুল একজনের কথা করছি না। সালাউদ্দিন সাহেব বলেছেন গণভোটের বৈধতা অবৈধতা নিয়ে সাংবিধানিক এটা নিয়ে কথা বলছেন। তাহলে আপনি গণভোট দিলে জনগণের রায় দিছে, আপনি জনগণের রায়কে এখন চ্যালেঞ্জ করতেছেন যে জনগণের রায়কে চ্যালেঞ্জ করতেছেন, এবং আপনি বলতেছেন জনগণ না বুঝে ভোট দিয়ে দিছে, জনগণ চারটা জিনিস পড়ে নাই। আবার বলতেছেন এটা কোর্টের ব্যাপার, কোর্টে চলে গেছে জিনিসটা, কোর্টে হিয়ারিং এর ব্যাপার আছে। আপনি জনগণের একটা পলিটিক্যাল জিনিসকে আপনি কোর্টে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাও কোর্টকে ব্যবহার করে নানান জিনিস করেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে কোর্টকে ব্যবহার করে, জিআর 5th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে কোর্টকে বাতিল করে। এই যে কোটা যে আবার ফিরিয়ে আনলো হাসিনা 18তে বাতিল করে, তত্ত্বাবধায়ক আবার নতুন যে ফিরে আসলো সেটাও কিন্তু কোর্টকে ব্যবহার করে। এখন আপনাদের দলের যে মানে জামাতের যে লাইসেন্স ফেরত পাইছে এটাও কোর্টকে ব্যবহার হয়েছে, কোর্টকে ব্যবহার করে না, সেটা কোর্টের প্রসেসের মধ্যে দিয়ে। আপনি যদি এখন কোর্টকে ব্যবহার করে জনগণের রায়কে বাদ দিয়ে দেন, জনগণের রায়কে বাদ দিচ্ছেন, এটাকে প্রসেসটাকে বাদ দিচ্ছেন, আপনি জিনিসটাকে পপুলিজম না করে স্ট্যান্ডে থাকেন। আপনি জনগণের রায়কে আপনি গণভোটে জনগণ রায় দিয়েছে বলতেছেন। হ্যাঁ, আপনি তো তাই বললেন যে গণভোটকেই যদি আপনি অবৈধ বলেন তাহলে তো জনগণের রায়কে আপনি অবৈধ বলেন, জনগণের প্রসেসটাকে অবৈধ বলতেছে কোর্টে। কোর্টে অবৈধ হবে তো এটা কেন? কোর্ট থেকে আপনি গণভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় নির্বাচন কেন অবৈধ হবে না? নির্বাচন তো 2029 সালে হওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি জনগণের রায়কে অবৈধ বলার চেষ্টা করতেছেন। আপনি টেকনিক্যালি তাদের ভোটাধিকারকে, তাদের জনরায়কে অগ্রাহ্য করে সংস্কারকে ডিনাই করতে চাচ্ছেন, অথবা আপনি আপনার পছন্দ মতো সংস্কার করবেন, যেগুলো জনগণ রায় দিয়েছে সেগুলো করবেন না, সেটা বলতেছেন। তো কৌশলের কথা যদি বলেন যে রাজনৈতিক দল কৌশল নিতেই পারে, কিন্তু কৌশল যদি বলেন প্রতারণা, যে জনগণকে আমি বললাম আমি সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, আপনি হ্যাঁ দেন, তারপরে ক্ষমতায় পায় 2/3 মেজরিটি পায় বললাম যে না আমি আপনার আর গুনি না, আপনি আসলে মূর্খ, অশিক্ষিত, আপনার ভোটের কোনো ভ্যালু নাই, আমি যেটা বলবো সেটাই হচ্ছে ভ্যালু, তাহলে তো আপনি এখানে জনগণের সাথে প্রতারণাই করলেন। যে